Okay, so am I live? Please let me know whether I'm live. Yes, I'm live. Hello, everyone. This is Raki from IELTS Studio. And how are you doing all? I'm doing great. And today I'm live with a new video, a new topic, I would say. And my today's topic is speaking. সো বেসিক্যালি আজকের এই লাইভ সেশনে আমি আজ স্পিকিং পার্ট ওয়ানের কিছু বিষয় নিয়ে কথা বলবো বাট আমি যদি আরেকটু কনসাইসলি বলি দেন মাই ডিসকাশন ইজ গোয়িং টু বি অ্যাবাউট হবি অ্যান্ড ইন্টারেস্টস সো লেটস সি আমাদের আজকের এই লাইভে কি কি আছে বাট যারা আমাকে দেখছেন বা যেখান থেকে দেখছেন সো আমাকে একটু জানান প্লিজ ওয়েদার ইউ ক্যান ওয়াচ মি ক্লিয়ারলি অ্যান্ড লিসেন টু মি ক্লিয়ারলি ওকে. So is anybody there? Is anybody there? So we are live and as I was talking about আমরা আজকে কথা বলবো আল স্পিকিং পার্ট ওয়ান নিয়ে. আল স্পিকিং পার্ট ওয়ান অনেকের জন্য খুবই সহজ বাট অনেকের জন্য অনেক টাফ হয়ে যায় অ্যান্ড এই টাফনেসটা বা এই ডিফিকাল্ট হওয়ার ব্যাপারটা কখন আসে যখন আমাদের আল স্পিকিং এ ভালো স্কোর করার ব্যাপারটা তৈরি হয় বা প্রয়োজনটা পড়ে. সো আমাদের মূল প্রবলেমের জায়গাটা কি যে উই ক্যান স্পিক বাট উই ডোন্ট নো হাউ টু স্পিক টু গেট আ বেটার ব্যান্ড স্কোর. সো দিস ইজ দ্য প্রবলেম. সো আজকে আমরা এই প্রবলেম থেকে কিভাবে বের হয়ে আসতে পারি সেটা নিয়ে আলোচনা করব অ্যান্ড যারা আমাদেরকে দেখছেন তাদেরকে আমরা বলবো প্লিজ লেট আস নো ওয়েদার ইউ ক্যান লিসেন টু মি অর ইউ ক্যান ওয়াচ মি প্রপারলি এবং আপনারা আসলে আজকে আমাদের এই লাইভ থেকে কি শিখতে চান সেটাও একটু জানাতে পারেন সো দ্যাট উই ক্যান মেক ইট মোর হোয়াট শুড আই সে ইন্টারঅ্যাক্টিভ. সো আজকে আমরা চলে যাই. দেখেন আমাদের আজকের টপিকটা হচ্ছে আল স্পিকিং মাস্টারি. সো আমরা দেখবো যে আল স্পিকিং কিভাবে ভালো করতে হয়. সো বেসিক্যালি আমরা আজকে একটা পার্টিকুলার টপিক নিয়ে কথা বলবো. সো ইফ ইউ আর watching me right now, then you have already known that we are going to talk about speaking, and it is going to be a fantastic live, I would say. So I don't know এটা আসলে কতটা fantastic হবে, but the content itself is going to be fantastic. So you will be blown away with the content we are going to share right now. ওকে. সো দেখেন আজকে আমরা যেটা বলছিলাম আমাদের স্পিকিং এ পার্ট ওয়ানে অনেকগুলো টপিক নিয়ে কথা বলা হয়. অলমোস্ট এই মুহূর্তে দেখা যাচ্ছে 100+ টপিকস আমরা দেখতে পাচ্ছি স্পিকিং পার্ট ওয়ানের জন্য. And if you are well prepared on this particular topics, then you are going to have a better chance to do well or perform well in the exam. এবং আপনার পার্ট ওয়ানের স্পিকিং টেস্টের জন্য যদি আপনারা প্রপারলি প্রিপেয়ার্ড হয়ে যান তাহলে ইট ইজ গোয়িং টু হেল্প ইউ ইন পার্ট টু অ্যান্ড পার্ট থ্রি অ্যাজ ওয়েল. বিকজ আপনার পার্ট ওয়ানে কথা বলার দক্ষতা এবং আপনার পার্ট ওয়ান পড়তে গিয়ে যে আপনি ভোকাবুলারি গুলো শিখবেন যে সেন্টেন্স স্ট্রাকচার গুলো শিখবেন সেটা আপনাকে অবশ্যই হেল্প করবে. অ্যান্ড আমরা অনেকেই একটা মিসকনসেপশন নিয়ে থাকি সেটা হচ্ছে আমরা মনে করি যে আমরা যখন আইএলটিএস প্রিপারেশন নিচ্ছি আমাদের প্রিপারেশনটা পার্ট টু এবং পার্ট থ্রি কেন্দ্রিক হওয়া উচিত বিকজ they are more difficult, more hard going, but it's not the case. What I suggest each and every time that আপনি আজ প্রিপারেশন নিতে গেলে পার্ট ওয়ানটাকে বেটার গুরুত্ব দিয়ে দেখেন. বিকজ আপনি যদি পার্ট ওয়ানটা সম্পর্কে বা পার্ট ওয়ানের প্রত্যেকটা কোয়েশ্চেন ক্যাটাগরি সম্পর্কে প্রপারলি জানেন এবং ক্যাটাগরি ওয়াইজ ভোকাবুলারি সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে দেন ইউ আর গোয়িং টু হ্যাভ আ ফ্যান্টাস্টিক আজ টেস্ট এক্সপিরিয়েন্স. সো আজকে আমরা দেখছি যে আমাদের টপিকটা কি. আমাদের টপিক ওয়ান্স অ্যাগেন হবি অ্যান্ড ইন্টারেস্ট এবং আজকে আমরা হবি অ্যান্ড ইন্টারেস্ট থেকে একটা স্পেসিফিক টপিক বেছে নিয়েছি সেটা হচ্ছে গার্ডেনিং. ওকে. সো গার্ডেনিং নিয়ে কথা বলবো বাট গার্ডেনিং নিয়ে আমি যদি কথা বলতে চাই তার আগে আই থিঙ্ক আই শুড ফোকাস অন আদার থিংস অ্যাজ ওয়েল. সেটা হচ্ছে যে হবি অ্যাজ আ হোল আসলে আমাদের কি ধরনের ডিফিকাল্টি নিয়ে আসতে পারে বা হবি নিয়ে কথা বলার জন্য আমাদের কি ধরনের প্রিপারেশন থাকা উচিত. প্রিপারেশন মিনস আমরা আসলে স্পিকিং পার্ট ওয়ানের এই গার্ডেনিং বা হবি নিয়ে যখন কথা বলবো আমরা আসলে কি নিয়ে প্রিপারেশন নেব. ইট মাইট বি discussing or going through some sample answers and getting some ideas about that. এটা হতে পারে বাট
আমি যে জিনিসটা সবসময় আমার স্টুডেন্টদেরকে সাজেস্ট করি, এবং এইটার ফলে আমার স্টুডেন্টরা অনেক ক্ষেত্রে উপকৃত হয়েছেন, আমার স্টুডেন্টরা যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তারা অবশ্যই সেটা স্বীকার করবেন, সেটা হচ্ছে যে আমার ফোকাসটা থাকে আমরা যখন পার্ট ওয়ান বা স্পিকিং নিয়ে কথা বলছি তখন ভোকাবুলারি অ্যাসপেক্টটাকে আমি খুব গুরুত্ব দিয়ে থাকি, সো দ্যাট স্টুডেন্টস ক্যান হ্যাভ আ গুড রেঞ্জ অফ অপশনস ইন টার্মস অফ ডেসক্রাইবিং সামথিং। আমাদের মূল প্রবলেমটা তৈরি হয় কোথায়, যে আমরা অনেক সময় শুনতে পাই যে স্টুডেন্টরা বলছে যে তার স্পিকিং ভালো হচ্ছে না বা সে কথা বলতে পারছে না। ইটস নট বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট দে ডোন্ট নো অ্যাবাউট দ্য টপিক, বাট দ্য থিং ইজ দে ডোন্ট হ্যাভ দ্য স্টক অফ ভোকাবুলারি, তারা ভোকাবুলারি জানে না। সো আপনি যদি ভোকাবুলারি সম্পর্কে প্রপার আইডিয়া রাখেন, বা আপনি যদি ভোকাবুলারি জানেন একটা পার্টিকুলার টপিকের জন্য যে ধরনের ভোকাবুলারি ব্যবহার করা উচিত, তাহলে অবশ্যই আপনি স্পিকিং এ ভালো করতে পারবেন। এন্ড মার্ক মাই ওয়ার্ডস, ওকে, এটা অবশ্যই উচিত যে আপনি ভোকাবুলারিতে জোর দেন। এট দ্য সেম টাইম আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনার প্রিপারেশনের ক্ষেত্রে আইডিয়েশন নিয়ে একটু কাজ করতে পারেন, যে আমি একটা টপিক নিয়ে যখন কথা বলছি, সো আমি ওই টপিকে কোন কোন বিষয়টাকে কাভার করতে চাই। দেখেন, স্পিকিং কিন্তু আমার কোনো ইন ডেপথ নলেজের পরীক্ষা না, বা আমার এটা সব নলেজের পরীক্ষাই না, এটা একটা ল্যাঙ্গুয়েজ টেস্ট। সো আপনার আইডিয়েশনের ব্যাপারটা হবে ল্যাঙ্গুয়েজের উপর বেস করে, যে আপনি কোন কোন বিষয়ে কথা বলে বা কোন কোন এরিয়া কভার করলে একটা টপিকের আনসার দিতে গেলে আপনার ল্যাঙ্গুয়েজটা আরো বেটার হচ্ছে, সো দ্যাট এক্সামিনার আপনাকে একটা ভালো স্কোর দিতে পারে। সো আইডিয়েশনটা হতে পারে, এই আইডিয়েশনের ক্ষেত্রে আমি বলবো যে এইটা হতে পারে কিছু স্পেসিফিক সেন্টেন্স স্ট্রাকচার বা স্পেসিফিক সেন্টেন্স, একটা পার্টিকুলার টপিক নিয়ে কিছু সেন্টেন্স আপনি জেনে রাখতে পারেন। দেখেন, আমি বলবো না যে আপনার অনেক কিছু জানতে হবে, বাট আমি বলি এইভাবে যে আপনি যদি ইনিশিয়াল স্টেজে থাকেন প্রিপারেশনে, তাহলে এই যে টপিক বা টপিক, যেমন আমাদের আজকে একটা হবি বা ইন্টারেস্ট বা গার্ডেনিং, এই সকল টপিকের উপর আপনি 4 থেকে 5টা সেট এক্সাম্পলস বা সেট সেন্টেন্সেস শিখে রাখেন, যেটা আপনাকে যে কোনো টপিক নিয়ে কথা বলার ক্ষেত্রে এক ধরনের আহ, সুবিধা দেবে। এন্ড একটা জিনিস আমরা সবাই স্বীকার করি, বা আপনাদেরও স্বীকার করা উচিত, সেটা হচ্ছে যে বেসিকলি আমরা কিন্তু প্রথম থেকেই স্পিকিং এ ভালো হই না। সো এই ক্ষেত্রে আমি বলতে পারি যে যেহেতু আমাদের এক ধরনের ডিফিকাল্টি বা এক ধরনের সমস্যা থেকেই যায় স্পিকিং এ, সো ডোন্ট গেট ওয়ারিড অ্যাবাউট দ্যাট। যেটা করতে পারেন এই মুহূর্তে প্রিপারেশনটা শুরু করতে পারেন, এবং আপনার প্রিপারেশনটা কেমন হতে পারে বা কি ধরনের প্রিপারেশন বা কি ধরনের হোয়াট শুড আই সে কন্টেন্ট থাকা উচিত আপনার প্রিপারেশনের জন্য, সেইটা নিয়ে আমরা আলোচনা করব। ওকে, সো দেখেন, আমি একটা বিষয়ে খুব গুরুত্ব দিয়ে এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে আপনি যখন হবি নিয়ে কথা বলছেন সেই ক্ষেত্রে আপনি যেই কাজটা করতে পারেন, দেখেন হবির ব্যাপারটা কখন আসে। হবির ব্যাপারটা এইরকম হয় যে আমরা যখন ফ্রি থাকি, ফ্রি টাইমের সাথে হবির একটা সম্পর্ক আছে। সো ফ্রি টাইমের সাথে যেহেতু হবির সম্পর্ক, হবি নিয়ে কথা বলতে গেলে আপনার কিছু কমন ভোকাবুলারি আসতে পারে বা করতে হতে পারে, যেমন স্পেয়ার বা লেজার টাইম। স্পেয়ার বা লেজার টাইম, সো সে ফর এক্সাম্পল আপনার হবি হচ্ছে গার্ডেনিং, তখন আপনি কি করতে পারেন, এই লেজার অর স্পেয়ার টাইম দিয়ে একটা সেন্টেন্স স্ট্রাকচার এরকম বলে ফেলতে পারেন যে ইন মাই স্পেয়ার টাইম অর ইন মাই লেজার টাইম আই লাভ গার্ডেনিং, বা আই লাভ ডুইং গার্ডেনিং। সো এইভাবে আপনি ভোকাবুলারিটা বা এই ভোকাবুলারিটা আপনি ব্যবহার করতে পারেন, বা এরকম সেন্টেন্স আপনি হবির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। মাইট বি ইউর হবি ইজ লিসনিং টু মিউজিক, তাহলে আপনি বলতে পারেন ইন মাই লেজার টাইম বা ইন মাই স্পেয়ার টাইম আই লাভ লিসনিং টু সংস সংস অফ ডিফারেন্ট ইন্টারেস্ট, এরকম আপনি একটা এক্সপ্রেশন ব্যবহার করতেই পারেন কিন্তু। আচ্ছা, এখন দেখেন আপনি আপনার স্পেয়ার টাইমের সাথে হবিকে কানেক্ট করছেন, উইচ ইজ কোয়াইট গুড, এবং এটা আপনাকে হেল্প করবে কথা বলা ক্ষেত্রে। এবার আমরা যখন এটা নিয়ে কথা বলছি, এট দ্য সেম টাইম আমাদের এই জিনিসটা মাথায় রাখা উচিত। দেখেন, আমরা যখনই হবি নিয়ে কথা বলি বা হবির বিষয়টা আসলে কেন আসে, কিসের সাথে সম্পর্কিত, আমাদের হবির ব্যাপারটা আসে যে রিল্যাক্সেশন। আমরা যখন রিল্যাক্স করতে চাই তখনই হবির বিষয়টা চলে আসে। দেখেন, আপনি যদি কানেক্ট করতে চান বা আপনার পার্সোনাল লাইফ, ইউর হবি ইজ টু মাচ কানেক্টেড উইথ ইউর রিল্যাক্সেশন, ওকে, দ্য ওয়ে ইউ রিল্যাক্স ইজ সামথিং দ্যাট কানেক্টস ইউর হবি। সো রিল্যাক্সেশনের ব্যাপারটা আসে। এবার রিল্যাক্সেশন বা রিল্যাক্স করার কথাটা আপনি যখন স্পিকিং এ ব্যবহার করবেন বা স্পিকিং এ বলবেন, এই শব্দটা কি আপনি ব্যবহার করবেন, নাকি ইউ শুড ইউজ সামথিং বেটার? দেখেন, আমাদের একটা প্রবলেম যেটা হয়ে যায় স্পিকিং এ আমরা ভালো স্কোর করতে পারি না, তার পেছনে একটা বড় কারণ হচ্ছে আমরা খুব
মানে খুব কমন ওয়ার্ড ব্যবহার করছি, যেগুলা অনেক বেশি ক্লিশে হয়ে যাচ্ছে। যেমন রিল্যাক্স একটা শব্দ, এটা এত বেশি ব্যবহার হয়েছে, বা এটাকে আমি বলছি ওভার ইউজড একটা শব্দ। এরকম শব্দ ব্যবহার করলে যে প্রবলেমটা তৈরি হবে, ইউ আর নট গোয়িং টু ইমপ্রেস দ্য এক্সামিনার। আর এক্সামিনার যদি ইমপ্রেস না হয়, যদি আপনার মধ্যে বিশেষ কিছু না পায়, তাহলে কিন্তু আপনি ভালো স্কোর করতে পারবেন না। এটা গ্যারান্টি দেওয়া যায়। তাহলে আমি যে কথাটা এতক্ষণ ধরে বলার চেষ্টা করছি বা বলার জন্য এত কিছু পেঁচাচ্ছি, সেটা হচ্ছে এটা, যে রিল্যাক্স কথাটা আপনি কিভাবে বলতে পারেন। দেখেন, রিল্যাক্স কথাটা বলার জন্য আপনি খুব সুন্দর একটা ইংলিশ ব্যবহার করতে পারেন, যে আনওয়েন্ড। তাহলে আপনি কিভাবে একটা সেন্টেন্স বলে ফেলেন এবার, যে ইন মাই স্পেয়ার টাইম আই লাভ গার্ডেনিং বিকজ ইট হেল্পস মি টু আনওয়েন্ড, অর ইট হেল্পস মি আনওয়েন্ড। এইবার এই কথাটাকে আর একটু সুন্দর করে বলা যায়, ইফ ইউ ওয়ান্ট টু সাউন্ড মাচ বেটার, তখন আপনি বলতে পারেন যে কিক ব্যাক অ্যান্ড রিল্যাক্স। কিক ব্যাক অ্যান্ড রিল্যাক্স। সো রিল্যাক্স শব্দটাও চলে আসলো, সাথে একটা কিক ব্যাক এন্ড রিল্যাক্স। সো ইংরেজিরা যখন কথা বলে, নেটিভরা যখন কথা বলে, তখন তারা রিল্যাক্সের সাথে কিক ব্যাক শব্দটাও যোগ করে দেয়। একই রকম অর্থ দিচ্ছে, কিক ব্যাক এন্ড রিল্যাক্স মানে আরাম করা, বাট ইট সাউন্ডস মাচ বেটার, এন্ড আমি বলবো নেটিভদের মতো শোনায় ব্যাপারটা। সো আমাদের রিল্যাক্সেশনের জন্য আমরা কি কি পেলাম? আনউইন্ড, অথবা পেলাম কিক ব্যাক এন্ড রিল্যাক্স। আরো অনেক ভোকাবুলারি আছে, বাট আমি বলবো আজকের লাইফ থেকে আপনারা এই দুইটা ওয়ার্ড একটু নোট করে রাখেন, যে রিল্যাক্সেশনের পরিবর্তে আপনি কি বলতে পারেন? আনউইন্ড বলতে পারেন, কিক ব্যাক এন্ড রিল্যাক্স বলতে পারেন। সো সো ফার আমাদের আলোচনাটা কতটুকু পর্যন্ত তাকাচ্ছে, যে গার্ডেনিং, আমি যখন হবি নিয়ে কথা বলছি, স্পেয়ার বা লেজার টাইম আসতে পারে, এই ধরনের কথা আসবে। পাশাপাশি যে শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি, যেহেতু হবির সাথে রিল্যাক্সেশন জড়িত, সো রিল্যাক্স কথাটার পরিবর্তে আমরা ব্যবহার করছি আনউইন্ড, এবং এর সাথে চলে আসলো কিক ব্যাক এন্ড রিল্যাক্স। আমি পার্সোনালি এটা খুব আহ, পছন্দ করি। আমি নিজেও যখন স্পিকিং করছি বা নিজেও যখন প্র্যাকটিস করছি, বা আমি আমার পরীক্ষাগুলো যখন দেই, তখন রিল্যাক্সেশনের জন্য কিক ব্যাক এন্ড রিল্যাক্স কথাটা আমি বলি, আমার বলতে ভালো লাগে, এন্ড আই ফাইন্ড এক্সামিনার্স লাইক ইট। ওকে, সো এই ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, আমরা এটা একটু চেষ্টা করব। আচ্ছা, আরেকটা একটু টাফ একটা এক্সপ্রেশন আমি আপনাদের সাথে এই মুহূর্তে শেয়ার করব, সেটা হচ্ছে ব্লো অফ স্টিম। ব্লো অফ স্টিম। ব্লো অফ স্টিম মানে কি? কেউ কি বলতে পারেন? হোয়াট ডাজ ইট মিন, ব্লো অফ স্টিম? আচ্ছা, এই মুহূর্তে আমাকে কে কে দেখছেন? ব্লো অফ স্টিম। ওকে, আশিকুজ্জামান, আমাদের খুবই ক্লোজ আশিক ভাই। আশিক ভাই লিখেছেন গ্রেট গোয়িং গুরু। থ্যাংক ইউ আশিক ভাই, থ্যাংকস ফর জয়নিং। অ্যান্ড যদি কোনো কোয়েশ্চেন থাকে, জিজ্ঞেস করতে পারেন, আমি আমার মতো করে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আর ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার এনি এক্সপিরিয়েন্স, আপনি একটু কমেন্ট করতে পারেন প্লিজ। আচ্ছা, সো হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট, আমাদের পরের যে ভোকাবুলারিটা ছিল সেটা কি? ব্লো অফ স্টিম। ব্লো অফ স্টিম আমি বলবো যে এটা সবার জন্য না, সবাই এটা ব্যবহার করতেও পারবেন না। সো আমার এই ক্ষেত্রে বলা হচ্ছে, যারা একটু 7-এর চেয়ে বেশি স্কোর আশা করছেন, 7.5 প্লাস বেসিক্যালি আমি বলবো, যে তাদের জন্য এই ধরনের ভোকাবুলারি ইউজ করাটা জরুরি, যে ব্লো অফ স্টিম জাতীয়, একটু ডিফারেন্ট, একটু টাফ, ইটস নট ইজি অন ইউর টাং। সো এই ধরনের শব্দ বা এই ধরনের ইডিয়ম ব্যবহার করা সবার পক্ষে সম্ভব হবে না। যারা 6.5 টু বা 6 থেকে 7-এর মধ্যে আছেন, তারা এগুলো ট্রাই না করাটা বেটার, তাদের জন্য এগুলো বাকিগুলা। ওকে, সো হোয়াট আই ওয়াজ টকিং অ্যাবাউট, যে ব্লো অফ স্টিম মানে তাহলে কি? লো স্টিম মানে হচ্ছে আমরা যখন অনেক নেগেটিভ ইমোশনের মধ্যে ঢুকে যাই, সেইটা থেকে যে বের হয়ে আসার ব্যাপারটা, সেইটাকে বলা হয় ব্লো অফ স্টিম। বা আপনি এটাকে টু সাম এক্সটেন্ট বলতে পারেন রিল্যাক্স করা, রিল্যাক্সেশনের কাছাকাছি এটা। যে আমি আর একবার ব্যাখ্যা করছি, যে ব্লো অফ স্টিম ব্যাপারটা কেমন, যে হয়তো আপনি কোনো কিছু নিয়ে অনেক বেশি স্ট্রেসড আছেন, বা আপনার অনেক বেশি নেগেটিভ ইমোশনের মধ্যে আছেন, যেটা থেকে আপনি বের হতে পারছেন না। এবার আপনি যে এটা থেকে বের হয়ে আসলেন, সেটাকে বলছে ব্লো অফ স্টিম। বা এইটাকে আমি রিল্যাক্সেশনের সাথেও মেলাতে পারি। ওকে, সো ব্লো অফ স্টিম শব্দটা আপনারা ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখন এইটা তো বললাম এটা সবার জন্য না, এটাও ট্রু, বাট এট দ্য সেম টাইম যারা একটু ভালো করতে চাচ্ছেন, সো মোর দেন, কিসে আমি কি বলবো, যে আপনি যারা আপনাদের আহ, মানে লেভেলটাকে একটু আপলিফট করতে চাচ্ছেন, তাদের জন্য এই ধরনের জিনিস ট্রাই করা উচিত। আর যদি না করতে পারেন, সেটাও কোনো বড় ধরনের প্রবলেম না।
বাট চেষ্টা তো করে দেখতে পারি। আমি পারি না, আমি পারবো না এই কথা বলে আসলে পিছিয়ে বসে থাকা উচিত হবে না। বিকজ একটা জিনিস মনে রাখবেন যে দ্য বেস্ট, ইউ আর নট দ্য বেস্ট থিং সিন্স দ্য স্লাইস ব্রেড। মানে আপনি একদম শুরু থেকেই কোনো কিছু তো অনেক বেশি ভালো হতে পারবেন না। সো আপনাকে কি করতে হবে? ডে বাই ডে ইউ হ্যাভ টু প্র্যাকটিস, ইউ হ্যাভ টু ইনকর্পোরেট lots of things in your speaking, in your writing, and at the end of the day what you'll see is your proper success, your proper what should I say, সাকসেস আমি বলবো। সো আপনি আপনার সাকসেসটা দেখতে পারবেন। সো এই জন্য যেটা করা উচিত, নিয়মিত কিছু না কিছু শেখা উচিত, এই শেখার জায়গাটা আরো বিস্তৃত হওয়া উচিত। সো যারা আমাকে দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদেরকে বলবো যে আমি যে ভোকাবুলারি গুলো শেয়ার করছি এই ভোকাবুলারি গুলো আপনারা নোট নেন। পাশাপাশি আমি একটু এনকারেজড ফিল করব যে আপনারা যদি এই ভোকাবুলারি গুলো ব্যবহার করে সেন্টেন্স মেক করে কমেন্ট করেন, তাহলে আমার রিচটা একটু বাড়বে। ওকে, সো আমরা যেহেতু নতুন, এই এই ফিল্ডে নতুন, মানে লাইভ পড়ার ফিল্ডে নতুন, সো আমাদের ওই রকম রিচ নাই ফ্র্যাঙ্কলি স্পিকিং। সত্যি কথা বলতে তো কোনো দোষ নাই। ওকে, এবার আমি আর একটা জিনিস একটু শেয়ার করবো যে দেখেন, আমি যখন হবি নিয়ে কথা বলছি তখন হবির সাথে কোনো কিছু পছন্দ করার ব্যাপারটা খুব গভীরভাবে জড়িত। পছন্দ করা, লেখা বোঝা যাবে কিনা আমি জানি না, বাট পছন্দ করা শব্দটা আমরা খুব ব্যবহার করি কিসের সাথে? হবি নিয়ে কথা বলতে গিয়ে। আচ্ছা, এইবার এই ক্ষেত্রে আমার পছন্দ করার জন্য অনেক ধরনের এক্সপ্রেশনস আছে, অনেক ধরনের ভোকাবুলারি আছে, বাট আমি এই মুহূর্তে একটা স্পেশাল ভোকাবুলারি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটা হচ্ছে কান্ট গেট ইনাফ অফ ইট। কান্ট গেট ইনাফ অফ ইট। আচ্ছা, আপনারা কি একটু ধারণা করতে পারেন যে হোয়াট ডাজ ইট মিন কান্ট গেট ইনাফ অফ ইট? এটা দিয়ে আসলে কি বোঝায়? ইজ সামথিং নেগেটিভ অর সামথিং টোটালি রিভার্সড? পজিটিভ কিনা? এটা কি একটু মানে গেস করতে পারেন কিনা আপনারা? একটু সময় না, দেখেন গেস করতে পারেন কিনা। কান্ট গেট ইনাফ অফ ইট, কান্ট গেট ইনাফ অফ ইট। আচ্ছা, কান্ট গেট ইনাফ অফ ইট যদিও এক্সপ্রেশনটা নেগেটিভ শোনায়, বাট এটার অর্থটা টোটালি রিভার্স, অর্থাৎ পজিটিভ। এটার মানে হচ্ছে কোনো কিছু অনেক বেশি পছন্দ করা। আপনি যখন অনেক বেশি কোনো কিছু পছন্দ করেন তখন বলতে পারেন যে আই কান্ট গেট ইনাফ অফ ইট, আই কান্ট গেট ইনাফ অফ ইট। যেমন আমি যদি আমার কথা বলি, একটা সময় আই ওয়াজ সো মাচ ইনটু পিৎজা, আমি পিৎজা খেতে খুব পছন্দ করতাম। যদি আমি এই মুহূর্তে পছন্দ করি না, আমি খাই না লাস্ট কয়েক মাস, হোয়াট এভার। সো সো পছন্দ করা যেটা আমাদের ইয়েটা আসলো, so ওই ক্ষেত্রে আমি ব্যবহার করতে পারি কান্ট গেট ইনাফ অফ ইট। তাহলে আমি বলতে পারি যে আই লাইক পিৎজা আ লট অ্যান্ড আই কান্ট গেট ইনাফ অফ ইট। দেখেন, পাশাপাশি দুইটা একই ধরনের সেন্টেন্স আমি বললাম। এইটা হচ্ছে এক ধরনের রিডান্ডেন্সি, যে আপনি একই কথা বারবার বলছেন বাট ইন আ ডিফারেন্ট ওয়ে। If you want to speak better, or if you want to get better R score, then what you have to incorporate in your speaking is using redundant words or redundant language. Redundant language যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে আপনার স্পিকিং স্কোর বেশি হবে। যেমন আমি এই কথাটা আরেকবার বললাম, যেমন ওইখানে আমরা বলেছিলাম কিক ব্যাক অ্যান্ড রিল্যাক্স, একই ধরনের ব্যাপার। রিল্যাক্স বললেও হতো, সাথে কিক ব্যাক। একই রকম ভাবে আমি বলতে পারি যে আই লাইক গার্ডেনিং, আমি গার্ডেনিং খুব পছন্দ করি, অ্যান্ড আই কান্ট গেট ইনাফ অফ ইট। মানে এইটার বাংলাটা অনেকটা এরকম হয় যে আমার গার্ডেনিং খুব পছন্দ, গার্ডেনিং ছাড়া আমার চলেই না, মানে এইরকম একটা বাংলা। যদি পাশাপাশি যেহেতু একই রকমের মিনিং যুক্ত দুইটা সেন্টেন্স পাশাপাশি বসছে, তখন মিনিংটা একটু ডিফারেন্ট হয়ে যায়। বাট একটা ব্যাপার হচ্ছে, কোনো কিছু পছন্দ করে এই কথা বলার পরেই বেসিকলি নেটিভরা এই ধরনের সেন্টেন্স ব্যবহার করে। ওকে, সো আই ক্যান্ট গেট ইনাফ অফ ইট, সেটা আপনি যে কোনো অ্যাক্টিভিটি হতে পারে। যেমন আই ক্যান্ট গেট এনাফ অফ প্লেইং ফুটবল, আই ক্যান্ট গেট, আমি আবার সেন্টেন্সটা লিখছি যে আই কান্ট গেট ইনাফ অফ প্লেইং ফুটবল। মানে ফুটবল খেলা ছাড়া আমার চলে না, মানে বা ফুটবল খেলা আমি অনেক বেশি পছন্দ করি। সো যেটা আপনি অনেক বেশি পছন্দ করেন সেটা ছাড়াই তো আপনার চলে না। সো ইট সাউন্ডস লাইক দিস। সো আপনি ব্যবহার করতে পারেন যে, আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো যে এই এক্সপ্রেশনটা আপনি আপনার জীবনের একটা অংশ করে ফেলেন।
আপনি যখনই যে ব্যাপার নিয়ে কথা বলছেন, যখনই পছন্দ করার ব্যাপার আসে, অনেক বেশি পছন্দ করার কোনো কিছু আসে, তখন আপনি বলে ফেলতে পারেন যে আই কান্ট গেট ইনাফ অফ ইট, আই কান্ট গেট ইনাফ অফ ইট। যে আপনি বলতে পারেন যে এভরিডে আই ইট চকোলেটস অ্যান্ড আই কান্ট গেট ইনাফ অফ ইট। আমি প্রতিদিন চকলেট খাই এবং চকলেট ছাড়া আমার চলে না, বাট চকলেট আমার অনেক বেশি পছন্দের। সো হোপ ইউ ফাইন্ড ইট ইন্টারেস্টিং। ওকে, এরপরে আরেকটা ব্যাপার যে দেখেন, লেজার, আমি দেখেন এখন পর্যন্ত যে ভোকাবুলারি গুলো নিয়ে কথা বলছি, দে আর ভেরি মাচ ক্লোজ রিলেটেড টু দ্য টপিক হবিজ এন্ড ইন্টারেস্ট। বাট এইটা সাথে আমি আরো কিছু কথা অ্যাড করে দিতে চাই। সেটা হচ্ছে দেখেন, হবি এবং ইন্টারেস্ট এটা নিয়ে যখন আমি কথা বলি, তখন ওই যে আমি যেমন আগে বললাম যে হবির সাথে কি যায়, হবির সাথে যায় রিল্যাক্সেশন কথাটা। রিল্যাক্সেশনের জন্য আমি কিছু ভোকাবুলারি শিখলাম, পছন্দ করার ব্যাপারটা যায় সেটার জন্য আমি শিখলাম। এবার রিল্যাক্সেশন বা হবি, এই ব্যাপারগুলো কেন আসে সেটা হচ্ছে দেখেন, আমরা আমাদের লাইফ নিয়ে প্রচন্ড বিজি, ইজন্ট ইট? আমরা প্রতিদিন প্রচন্ড ব্যস্ততার মধ্যে থাকি। তারপর হয়তো বাসায় ফিরে যার গান শোনা পছন্দ সে একটু গান শুনছে, যার হয়তো বাগান আছে বারান্দায় ব্যালকনিতে অথবা ছাদে বাগান আছে, সে হয়তো একটু গার্ডেনে গিয়ে একটু কাজ করছে, বা কারো কারো হবি হাঁটা, সে একটু হেঁটে বেড়াচ্ছে। সো এই যে কাজগুলা করছে মানুষ কখন করছে, তার ব্যস্ততা থেকে বের হয়ে। সো আমি যেটা বোঝানোর চেষ্টা করছি, বা আমি যেটার সাথে কানেক্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনার যে কোনো একটা রিল্যাক্সেশনের ব্যাপার বা হবির ব্যাপার তখনই আসে যখন আপনি আপনার বিজিনেসকে পাশ কাটাতে চান বা সেটা থেকে বের হয়ে আসতে চান। এবার এইটা বলতে বলতে একটা ব্যাপার আসলো, সেটা হচ্ছে বের হয়ে আসা। বের হয়ে আসা মানে হচ্ছে মুক্তি পাওয়া। সো দেখেন, একটার সাথে একটা এত বেশি কানেক্টেড যে আমি পড়াতে চাচ্ছি যা, সেটা পড়াতে গিয়ে অন্য কিছু চলে আসছে। মুক্তি পাওয়া। মুক্তি পাওয়ার ইংলিশ কি? মুক্তি পাওয়ার একটা ভালো ইংলিশ হতে পারে গেট রিড অফ। আবার আর একটা ভোকাবুলারি হয় খুবই সুন্দর, এটা একটা ফর্মাল ইংলিশ, সেটা হচ্ছে টু অ্যাওয়ে উইথ। সো মুক্তি পাওয়া। সো আমার পয়েন্ট কি ছিল? আমার পয়েন্ট ছিল যে আমরা এভরিডে লাইফে কোনো আমাদের কাজ নিয়ে, আমাদের লাইফ নিয়ে আমরা প্রচন্ড বিজি থাকি, এবং সেটা থেকে মুক্তি পেতে, মানে টু গেট রিড অফ দ্যাট বিজিনেস অর টু ডু অ্যাওয়ে উইথ দিস বিজিনেস, আমরা কি করি? আমরা আমাদের হবির কাছে চলে যাই, বা আমরা হবিকে আঁকড়ে ধরি। আঁকড়ে ধরি, এই বাংলাও তো টাফ হয়ে যাচ্ছে। সো আমরা আঁকড়ে ধরার চেষ্টা করি। এইবার এই যে কোনো কিছু থেকে মুক্তি পাচ্ছি, কি থেকে মুক্তি পাচ্ছি? ব্যস্ততা থেকে মুক্তি পাচ্ছি। এবার আমি ব্যস্ততা কথাটাকে বোঝানোর জন্য ব্যবহার করলাম কি? বিজিনেস। এবার আপনারা যেটা করতে পারেন, বিজিনেস কথাটা সবসময় না বলে বা বিজি কথাটা না বলে হেকটিক শব্দটা ব্যবহার করতে পারেন। আপনি বলতে পারেন যে, আপনি এভাবে ধরেন বলেন যে ইট ওয়াজ আ বিজি ডে, ইট ওয়াজ আ বিজি ডে, এটা না বলে বলতে পারেন ইট ওয়াজ আ হেকটিক ডে, ইট ওয়াজ আ হেকটিক ডে। ওকে, সো এটা আমাদের হবির সাথে হয়তো যাবে, হয়তো অবশ্যই যেতে পারে। আচ্ছা, এবার আমার যেই ভোকাবুলারিটা প্রথমেই শেয়ার করা উচিত ছিল হবি রিলেটেড কথা বলার ক্ষেত্রে, সেটা আমি শেয়ার না করে অনেকগুলা অন্যান্য তথ্য আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি, অন্যান্য কথা বলে ফেলেছি। বাট নাও আই এম গোয়িং টু শেয়ার আ ভেরি গুড পিস অফ ভোকাবুলারি। সেটা কি? টু টেক আপ। টু টেক আপ মানে কি আসলে? টু টেক আপ মানে হচ্ছে নতুন কোনো কিছু শুরু করা, বিশেষ করে কোনো হবি। কোনো হবি শুরু করার ক্ষেত্রে আপনি বলতে পারেন যে টেক আপ, এই ফ্রেজটা আপনি ব্যবহার করতে পারেন, ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে পারেন। তো আমি যেটা বলছি যে টেক আপ মানে কি? টু টেক আপ মানে হচ্ছে শুরু করা, বিগিন। সো স্পিকিং এ বিগিন বা স্টার্ট না বলে ইউ ক্যান ইউজ ফর বেটার অপশন টু টেক আপ। এটা আপনাকে কি করবে? স্পিকিংটাকে আরো সুন্দর করতে সাহায্য করবে, এবং আপনার স্কোর তো সাথে সাথে বাড়বে। আপনার স্পিকিং সুন্দর মানে আপনার স্কোর বেড়ে যাচ্ছে। সৌন্দর্যের তো একটা দাম আছে, তাই না? ওকে, সো বিগিন না বলে আমরা বলছি টু টেক আপ। তাহলে আপনার হবি কি? সে ফর এক্সাম্পল, আমার হবি হচ্ছে গান শোনা। তাহলে আমি এরকম বলতে পারি যে মাই প্যাস টাইম অ্যাক্টিভিটি ইজ, মাই প্যাস টাইম অ্যাক্টিভিটি ইজ লিসনিং টু মিউজিক অ্যান্ড আই টুক আপ ইট ওয়েন আই ওয়াজ ইন প্রাইমারি স্কুল। সো আমার সেন্টেন্সটা কি ছিল? যে মাই প্যাস টাইম অ্যাক্টিভিটি অর মাই হবি ইজ listening to music and I took it up when I was in
প্রাইমারি স্কুল। তার মানে আমার হবি হচ্ছে গান শোনা, এবং আমি যখন প্রাইমারি স্কুলে ছিলাম তখন এই হবিটা আমি শুরু করেছিলাম, বা এটা আমার শুরু হয়েছিল। বা আপনি বলতে পারেন যে until today, until today, listening to music was my pastime activity, but I think I'm going to take up something new very soon. মানে আজ পর্যন্ত আমার হবি ছিল গান শোনা, কিন্তু আমি মনে করি খুব দ্রুতই আমি নতুন একটা হবি শুরু করতে যাচ্ছি। মেবি ইট ইজ ট্রাভেলিং, অর ওয়াচিং মুভিজ, অর সামথিং এলস অ্যাজ ওয়েল, যে কোনো কিছু হতে পারে। সো দেখেন, ভোকাবুলারি অনেকেই আমাকে জিজ্ঞেস করে, স্যার এত ভোকাবুলারি মুখস্থ করবো কিভাবে? সো প্রথম যে কোয়েশ্চেনটা আমি শুনতে পাই, সেই কোয়েশ্চেনটাই আমার কাছে ভুল মনে হয়, যে ভোকাবুলারি মুখস্থ করা। দেখেন, ভোকাবুলারি কিন্তু মুখস্থ করার বিষয় না। দিস ইজ সামথিং টু আন্ডারস্ট্যান্ড, দিস ইজ সামথিং টু রিয়ালাইজ থ্রু এক্সপিরিয়েন্স, অথবা আপনি আপনার জীবনের সাথে কানেক্ট করে ভোকাবুলারি শেখার চেষ্টা করেন। আমি আমার লাইফে যে ভোকাবুলারি গুলো শিখেছি, বা আমি আজ পর্যন্ত যতটুকু ভোকাবুলারি পারি, অনেক বেশি পারি তা না, বা যা কিছু পারি, আমি কোনো ভোকাবুলারি মুখস্থ করি নাই কখনো। অ্যান্ড আমার কাছে মনে হয় ভোকাবুলারি মুখস্থ করে সেটা অ্যাপ্লাই করা যায় না। আমি এরকম অনেক স্টুডেন্ট দেখেছি যারা প্রচুর ভোকাবুলারি মুখস্থ করতে পারে, একটা বই মুখস্থ করে ফেলেছে, কিন্তু সে একটা ভোকাবুলারি অ্যাক্টিভলি ইউজ করতে পারে না তার স্পিকিং এ বা রাইটিং এ। সো দিস ইজ অনলি বিকজ অফ দ্য ফ্যাক্ট দ্যাট দে জাস্ট মেমোরাইজ দোজ ওয়ার্ডস, এবং তারা সেটাকে কখনোই হোয়াট শুড আই সে কালচার করে নাই। কালচারিং ইজ সামথিং স্পেশাল। মানে আপনি যদি কোনো কিছুর সাথে নিজেকে অঙ্গাঙ্গিভাবে জড়িত করে না ফেলতে পারেন, বা কোনো কিছুকে আপনার লাইফের পার্ট করে ফেলতে না পারেন, দেন ইউ আর নট গোনা সাকসিড ইন দ্যাট। সো এটা মাথায় রাখা দরকার। সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে কোনো কিছু মুখস্থ করা না, জাস্ট একটু মনে রাখেন যে আচ্ছা, শুরু করার ইংলিশ কি? বিগিন, অথবা আমরা বলতে পারি স্টার্ট। কিন্তু আজকের ক্লাস থেকে আমরা কি জানলাম? টু টেক আপ। এবার টেক আপ ব্যাপারটা কেন ব্যবহার করি আমরা? টেক আপ, দেখেন ছোট সহজ দুইটা শব্দ। এবার এই দুইটা শব্দ কেন ব্যবহার করলাম, বা টেক আপ এই ফ্রেজটা আমরা কেন ব্যবহার করি? বিশেষ করে যখন আমরা কোনো হবি শুরু করি তখন টেক আপ ব্যবহার করি। So, এইভাবে নিজেকে একটু বোঝানো, এবং আমার কথাটাও একটু বোঝার চেষ্টা করেন, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট বেটার। এবং সাথে আমরা আরেকটা কথা বলেছি যে গেট রিড অফ মানে মুক্তি পাওয়া, ডু অ্যাওয়ে উইথ মানেও মুক্তি পাওয়া। আরেকটা ব্যস্ততার জন্য আমরা ব্যবহার করেছি বিজির পরিবর্তে হেক্টিক। সো আশা করি এরপরে আপনারা যারা ভিডিওটা দেখবেন, বা এই মুহূর্তে যারা দেখছেন, তাদের যদি আল স্পিকিং এ কখনো হবি নিয়ে কোয়েশ্চেন আসে, তাহলে অ্যাটলিস্ট যে লেক্সিক্যাল রিসোর্স, যে মার্কিং ক্রাইটেরিয়া আছে, সেইখানে আপনাদের প্রবলেম হবে না। সো যারা এই মুহূর্তে আমাদের লাইভটা দেখছেন, তাদেরকে বলবো প্লিজ টু শেয়ার দ্য লাইভ। এবং তাদের জন্য আমি আরেকটা গুড নিউজ হচ্ছে যে আমাদের এরকম লাইভ আরো চলতে থাকবে। সো যদি আপনাদের কোনো স্পেশাল কোনো টপিকের উপর একটা লাইভ প্রয়োজন হয়, আমাকে জাস্ট একটু জানান, আমরা ওই টপিকের উপরেই লাইভটা করবো ইনশাল্লাহ। এবং এট দ্য সেম টাইম আমার আরেকটা অ্যানাউন্সমেন্ট আছে, সেটা হচ্ছে যে আমরা ওয়ার্কশপ করছি, এবং আমাদের ওয়ার্কশপের জন্য আয়োজন অলরেডি শেষ। আমরা খুব শীঘ্রই নতুন একটা ওয়ার্কশপের ডেট অ্যানাউন্স করব। এবং আপনারা যারা বিভিন্ন কোচিং সেন্টারে আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য একটা সুখবর হচ্ছে আমরা এই ওয়ার্কশপটা ফ্রি অফ কস্ট করতে যাচ্ছি। সো আপনি যদি আইএলটিএসটাকে আরো বেটার জানতে চান, যদি ভালো স্কোর করার জন্য কি কি পদক্ষেপ হতে পারে সেটা জানতে চান, বি ইট ইন রিডিং, স্পিকিং, রাইটিং অর লিসনিং, জাস্ট টু জয়েন দ্য ওয়ার্কশপ। এবার ওয়ার্কশপে জয়েন করার একটা প্রসিজার আছে। সেই প্রসিজারটা হচ্ছে আমাদের ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া আছে, ওই লিংকে গিয়ে আপনি ফর্মটা ফিল আপ করেন, দেন সাবমিট ইট অ্যান্ড উইল কল ইউ। আমরা কল দিয়ে জানাবো যে কবে কোন টপিকের উপর ওয়ার্কশপটা হবে, এন্ড ইটস টোটালি ফ্রি অফ কস্ট। ওকে, ওকে। সো আমি আমার পরবর্তী আলোচনায় চলে যাই। এখন আমাদের ভোকাবুলারির আসপেক্টটা গেল, আমরা এবার একটু বলবো যে কিভাবে আমরা কোন একটা টপিক নিয়ে আলোচনা করতে পারি, বা আমাদের প্ল্যানিংটা কি হতে পারে। এটাকে আমরা একটু গম্ভীর ভাষায় বলছি ব্রেন স্টর্মিং। সো এটা নিয়ে একটু আমরা এই স্লাইডটা একটু শেয়ার করবো আপনাদের সাথে। অ্যান্ড দিস ইজ, দেখেন আপনার টপিকটা কি? আপনাকে একটা টপিক নিয়ে কোয়েশ্চেন করা হলো, অ্যান্ড দ্যাট ইজ হবি। এবার আপনি ব্রেন স্টর্মিং এ কি করবেন, যে হবি যখন কোয়েশ্চেনের টপিক আপনার, তখন আপনি ডিসাইড করে ফেলেন যে হোয়াট ইজ ইউর হবি অর হোয়াট ইজ ইউর ফার্স্ট টাইম অ্যাক্টিভিটি। সো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে ফার্স্ট টাইম অ্যাক্টিভিটি আমরা কি লিখেছি? গার্ডেনিং। সো গার্ডেনিং আমার ফার্স্ট টাইম অ্যাক্টিভিটি। এবার আপনি একটা কাজ করেন যে প্রিপারেশনটা কেমন হতে পারে, বা বাসায় আপনি কিভাবে চিন্তা করবেন।
বাসায় চিন্তা করার সময় দেখেন আপনার হবি তো ওকে ঠিক আছে গার্ডেনিং, কিন্তু আপনি এটাতে কিভাবে যুক্ত হয়েছিলেন। এবার হতে পারে আপনার অন্য একটা হবি আছে, সেটা হতে পারে গান শোনা, হতে পারে ট্রাভেলিং, হতে পারে ফটোগ্রাফি ইটসেলফ। সো আপনার কি করতে হবে, যে আমার এই জিনিসটার প্রতি আগ্রহ কিভাবে তৈরি হয়েছিল। সো ওইটা আপনি একটু কানেক্ট করার চেষ্টা করেন, ব্যাকগ্রাউন্ড ইনফরমেশন গুলো কানেক্ট করেন। যেমন আমাদের এখানে দেখেন একটা প্ল্যান আমরা করে রেখেছি, সেটা কি, যে আমি যে গার্ডেনিং এর কথা বলছি, গার্ডেনিংটা আমার কখন শুরু হয়েছিল। আমি যেমন এখানে তথ্য দিচ্ছি যে আমি একটা রুরাল এরিয়ায় বড় হয়েছিলাম, এবং একটা ওই বাসায় একটা বিশাল বাগান ছিল, গ্রামের বাড়িতে বিশাল বাগান ছিল। এবার ওই সময় আমি কি করতাম, বাগানে গিয়ে আমি সময় কাটাতে পছন্দ করতাম। এবার এইভাবে আমার গার্ডেনিং এর প্রতি আগ্রহ তৈরি হয়। এবার গার্ডেনিংটা আপনি কতদিন ধরে করছেন, বা যে কোনো একটা হবি আপনার কতদিন ধরে আছে, যেমন আমি একটা টাইমের কথা বলছি। সো দিস ইজ হাউ ইউ ক্যান থিঙ্ক অ্যাকচুয়ালি। আচ্ছা, এবার আপনি বলেন যে আপনার এই হবিটা কেন ভালো লাগে। যে কোনো হবি হতে পারে, সেই হবিটা আপনার কেন ভালো লাগে। So, আমরা বললাম দেখেন আগের আলোচনা থেকে আসে এরকম যে এটা কেন ভালো লাগে, কারণ এটা মাধ্যমে আমি কি করতে পারি, রিল্যাক্স করতে পারি। অ্যান্ড ইটস কাইন্ড অফ থেরাপিউটিক। ইটস কাইন্ড অফ থেরাপিউটিক মানে এটা এক ধরনের থেরাপির মতো করে কাজ করে। আপনার যদি কোনো কিছু ভালো লাগে, দেখেন খুব সুন্দর একটা ইংলিশ, সেটা হচ্ছে এরপর থেকে আপনার স্পিকিং এ আপনি যদি দেখেন যে কোনো কিছু আপনার ভালো লাগে, কেন ভালো লাগে এটা যদি বলতে চান, তখন আপনি বলতে পারেন ইটস থেরাপিউটিক। যে ওয়াই ডু ইউ লিসেন টু মিউজিক, আই ফাইন্ড ইট থেরাপিউটিক, বা ইটস থেরাপিউটিক। অথবা ওয়াই ডু ইউ ওয়াচ মুভিজ, আপনি বলতে পারেন ইটস থেরাপিউটিক। আপনি বলতে পারেন যে ওয়াই ডু ইউ লাইক ট্রাভেলিং, আপনি বলতে পারছেন আই ফাইন্ড ইট থেরাপিউটিক, বা আই ইট ইজ থেরাপিউটিক। অথবা যদি আপনার ফটোগ্রাফি নিয়ে কোয়েশ্চেন করে, তখন আপনি বলেন যে কেন আপনি ফটোগ্রাফি পছন্দ করেন, আপনি বলতে পারেন যে ফটোগ্রাফি ইজ থেরাপিউটিক, বা আই ফাইন্ড ইট থেরাপিউটিক, বা ইট ইজ থেরাপিউটিক। সো এইরকম তথ্য বা এই ধরনের ভোকাবুলারি ব্যবহার করার সুবিধাটা হচ্ছে যে আপনি বিভিন্ন রকমের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারছেন, এবং একটা শিখে রাখলে এটা বারবার বিভিন্ন জায়গায় সুন্দর করে ব্যবহার করতে পারবেন। ওকে, এবার ওই যে আমি এটার সাথেই কানেক্ট করে আমি বলছি যে এবার এটার সুবিধা কি কি, যে আপনি যে একটা হবি নিচ্ছেন, ইউ আর টেকিং আপ আ নিউ হবি, বা ইউ আর ইনটু আ হবি ফর ইয়ার্স। এখন এটা দিয়ে আপনার সুবিধা কি হয়েছে, আপনি বলতে পারেন যে এটার সুবিধা কি কি। যেমন আপনি বলতে পারেন যে আমার এটা স্ট্রেস কমাতে সাহায্য করে। এটা কি করে, স্ট্রেস কমাতে সাহায্য করে। এবার স্ট্রেস কমাতে সাহায্য করে। এবার দেখেন এইখানে যখন আমি কথা বলছি, তখন আমার আরো কিছু আলোচনা আমরা করেছিলাম, যে কিভাবে কোনো কিছু থেকে বের হওয়া যায়, গেট রিড অফ, ডু অ্যাওয়ে উইথ, এই ধরনের কথাবার্তা আমরা বলতে পারি। ওকে, নেগেটিভ ইমোশন থেকে বের হওয়ার জন্য আমরা একটা কথা বলেছিলাম, সেটা কি, একটা এক্সপ্রেশন ব্যবহার করেছিলাম, লো অফ স্টিম। লো অফ স্টিম। সো এই ধরনের ভোকাবুলারি আমরা ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপরে আমাকে, এটা আমাদেরকে কি করে, যে গার্ডেনিং এ যদি আমি কথা বলি, গার্ডেনিং আমাকে কি করছে, যে এটা আমার ফ্রেশ প্রডিউস দেয়। মানে প্রডিউস মানে কি, জিনিসপত্র। সেটা গার্ডেনিং এর ক্ষেত্রে কি পাচ্ছি, ফল শাকসবজি পাচ্ছি। আর এটা কি করছে, আমাদেরকে কানেক্ট করছে নেচারের সাথে। সো এখন আমরা আরো কিছু ভোকাবুলারি নিয়ে আলোচনা করব আপনাদের সাথে, so that you can have more words in your stock. ওকে, আমি একটু দেখি আর কেউ আমাকে দেখছেন কিনা এই মুহূর্তে। দেখি আর কেউ আমাকে। ওকে, সো আমরা এখানে আরো কিছু ভোকাবুলারি নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দেখেন, যখন আপনি গার্ডেনিং নিয়ে কথা বলতে চাচ্ছেন, তখন গার্ডেনিং এর ক্ষেত্রে কোন কোন শব্দগুলো আপনাকে হেল্প করতে পারে। গার্ডেনিং এর সাথে খুব সম্পর্কিত একটা ভোকাবুলারি হতে পারে কাল্টিভেট। কাল্টিভেট মানে কি, কাল্টিভেট মানে হচ্ছে টু প্রিপেয়ার ওয়ার্ক ল্যান্ড ফর গ্রোয়িং ক্রপস। কাল্টিভেট মানে সহজ বাংলায় বলতে, কাল্টিভেট মানে হচ্ছে চাষাবাদ করা। ওকে, সো কাল্টিভেট। এরপর একটা শব্দ আছে, সেটা হচ্ছে প্রোপাগেট। প্রোপাগেট মানে হচ্ছে রিপ্রোডিউস প্ল্যান্টস ফ্রম সিডস, কাটিংস অর আদার মিনস। তার মানে প্রোপাগেটকে আমরা বলতে পারি যে নতুন করে কোনো গাছ জন্মানো, সেটা সিডস থেকে হতে পারে, কোনো একটা কলম বলি যেটা আমরা কাটিংস, এভাবে হতে পারে।
এরপরে আর একটা শব্দ, এই শব্দগুলো কিন্তু আপনার গার্ডেনিং নিয়ে কথা বলার ক্ষেত্রে প্রচন্ড হেল্প করবে। যেমন জার্মিনেট। জার্মিনেট মানে কি? জার্মিনেট মানে বাংলায় বলতে গেলে অঙ্কুরোদ্গম, অর্থাৎ বীজ থেকে যে চারা গজানোর প্রক্রিয়াটা, সেটাকে আমরা বলছি জার্মিনেট। এরপরে আছে চারা গজানো, এরপরে আসলে হচ্ছে ব্লোজম। ব্লোজম মানে কি? ফুল ফোটা। ব্লোজম মানে ফুল ফোটা। দেখেন, এই শব্দগুলো গার্ডেনিং এর সাথে খুব ক্লোজলি রিলেটেড, এবং আপনি যদি এই শব্দগুলো মনে রাখতে পারেন এবং শিখতে পারেন, দিস ইজ গোনা হেল্প ইউ গেট গুড স্কোর। অ্যান্ড এটার সাথে সাথে শুধু স্কোরই তো না, আপনি যে কোনো একটা জায়গায় ভোকেবুলারি নিয়ে কথা এইটা নিয়ে কথা বলতে গেলে, অর্থাৎ গার্ডেনিং বা হবি নিয়ে কথা বলতে গেলে, আপনি এই শব্দগুলো ব্যবহার করে এই টপিকটিকে একটা জাস্টিস দিতে পারছেন। দ্যাটস মোর ইম্পর্টেন্ট। এরপরের একটা শব্দ আছে আমাদের নাম্বার 5, সেটা হচ্ছে পলিনেট। পলিনেট মানে কি? আহ মানে হচ্ছে টু ট্রান্সফার পোলেন ফ্রম দ্য মেল পার্ট অফ আ ফ্লাওয়ার টু দ্য ফিমেল পার্টস, অর্থাৎ একটা পুরুষ ফুল থেকে আহ, একটা মহিলা ফুলে আহ রেণুকে ট্রান্সফার করাকে আমরা বলছি পলিনেট। তাহলে এই 5টা শব্দ আপনারা একটু শিখে রাখার চেষ্টা করেন, একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। যারা ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো একটু স্ক্রিনশট দিয়ে রাখেন। এরপরে আরেকটা শব্দ আছে, গার্ডেনিং এর সাথে চাষাবাদ যেহেতু জড়িত, এটার সাথে একটা শব্দ আসে, সেটা হচ্ছে কম্পোস্ট। কম্পোস্ট মানে কি? আ মিক্সচার অফ ডিকেইং অর অর্গানিক ম্যাটার ইউজড অ্যাজ আ ফার্টিলাইজার। তার মানে আপনি যে ময়লা আবর্জনা পচিয়ে যে সারটা তৈরি করেন, সেটাকে আমরা বলি কম্পোস্ট। কম্পোস্ট এক ধরনের সার বেসিক্যালি। তারপরে প্রুনিং। প্রুনিংটা কি? প্রুনিং হচ্ছে the practice of cutting of branches and roots of a plant to improve its shape and growth. প্রুনিংটাকে আমরা আরেকটু ভালো করে ব্যাখ্যা করতে পারি যে অনেক সময় আমরা কি করি, ধরুন একটা আম গাছ, সেটা তো অনেকদিন ধরে আম হলো, এবার আম গাছটা হঠাৎ করে একদিন আম আসা বন্ধ হয়ে গেল, কমে যাচ্ছে ফলন, তখন আমরা গাছের ডালপালা গুলা কেটে দিই। কারণ কি? যাতে করে আবার নতুন গাছ ডালপালা গজায়, নতুন করে ফল আসে। এটাকে আমরা বলি প্রুনিং। অথবা আমরা দেখি যে অনেক সময় যে শোভাবর্ধনকারী গাছগুলো হয়, সেই গাছগুলোকে ছাঁটা হয়, এই যে ছাঁটাই করার ব্যাপারটাকে বলা হচ্ছে প্রুনিং। এরপরে শব্দটা খুব ইম্পর্টেন্ট এবং শুনতে খুব ভালো লাগে, সাকুলেন্ট। সাকুলেন্ট শব্দটা কি? সাকুলেন্ট হচ্ছে প্ল্যান্ট উইথ ফ্ল্যাশি লিভস অর স্টিমস দ্যাট স্টোর ওয়াটার। এটা এক ধরনের সাকুলেন্ট প্ল্যান্ট। আচ্ছা, এরপরেরটা হচ্ছে হার্বাসেসিস। এটা হচ্ছে রিলেটিং টু অর কনসিস্টিং অফ প্ল্যান্টস উইথ নন উডি স্টিম। মানে এটাকে আমরা কি বলি? হার্ব থেকে আসছে হার্বাসিয়াস। হার্বাসিয়াস হার্বাসিয়াস শব্দটা মানে যেগুলো আমরা বাংলায় বলি গুল্ম, অর্থাৎ যেগুলো লতানো গাছ, সেইগুলোকে আমরা ব্যবহার করছি। এটা একটা অ্যাডজেক্টিভ হিসেবে আসছে। সেই শব্দটা আপনারা ব্যবহার করতে পারেন, এবং যদি প্রপারলি বুঝে না থাকেন তাহলে আমি বলবো যে গো টু দ্য ডিকশনারি এবং এটার ব্যাখ্যাটা একটু জেনে নেন। ওকে, এবার আমরা সবগুলো সেন্টেন্স দিয়ে একটা করে আহ আসলে সবগুলো ওয়ার্ড একটা করে সেন্টেন্স দেখতে পারি। যেমন কাল্টিভেট আমাদের ফার্স্ট শব্দ ছিল। কাল্টিভেট আ ভেজিটেবল গার্ডেন টু এনজয় ফ্রেশ প্রডিউস। সো এইরকম করে একটা, এটা একটা জাস্ট সেন্টেন্সের মতো করে দেয়া আছে, বাট এটা প্রপার সেন্টেন্স না। বাট আমরা যদি জার্মিনেটের শব্দ সেন্টেন্সটা দেখি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? দ্য সিডস উইল জার্মিনেট আফটার ফিউ ডেজ অফ প্ল্যান্টিং। প্ল্যান্টিং এর কিছুদিন পরে কি হবে? সিডস গুলো জার্মিনেট হবে। তারপরে দেখেন পরের যেটা হলো দ্য ব্লসম। সেটা কি? দ্য চেরি ব্লসম ট্রিজ আর বিগিনিং টু ব্লসম। আচ্ছা, তারপরে বিজ আর এসেনশিয়াল ফর পলিনেটিং ম্যানি ফ্লাওয়ারিং প্ল্যান্টস। পলিনেটিং দিয়ে, সো এইভাবে আমাদের আরো কয়েকটা শব্দ আছে। বাট আমি বলবো যে দেখেন, আমরা যে ভোকাবুলারি গুলো শেয়ার করলাম আপনাদের সাথে, দিস আর গোয়িং টু বি ইনাফ ফর টকিং অ্যাবাউট দিস টপিক ইন দ্য স্পিকিং টেস্ট। এবং আমার আরো কিছু ভোকাবুলারি যেটা আমরা শেয়ার করেছি, সেটাও আপনাদের জন্য হেল্পফুল হবে। সো হোয়াট মাই টেক অন দিস ইজ দ্যাট, জাস্ট try to understand what the topic is and try to use some good vocabulary so that you can impress the examiner, এবং একই সাথে এক্সামিনার আপনাকে একটা ভালো স্কোর দিয়ে আপনাকে ইমপ্রেস করে ফেলে। সো আপনারা যদি মনে করেন যে আপনাদের জন্য টপিকগুলো খুব টাফ হয়ে যাচ্ছে, দেন আমি বলবো যে একটা টপিক যখনই পেয়ে যাচ্ছেন, সেই টপিকের উপর কিছু ভোকাবুলারি শিখে ফেলেন, যাতে করে আপনি টপিকটাকে আরো বেশি জাস্টিস দিতে পারেন। মানে একটা টপিক নিয়ে কথা বলছেন, শুধু সুপারফিশিয়ালি কোনো শব্দ ব্যবহার করলেন বা এর গভীরে গেলেন না, ব্যাপারটা খুব বেশি হেল্প করবে না আপনার স্পিকিং এ ভালো স্কোর করতে। সো হোয়াট ইউ শুড ডু ইজ ইউজ সাম গুড ওয়ার্ডস এবং কিছু ভালো সেন্টেন্স। এবং এই ভালো সেন্টেন্স ব্যবহার করবেন কিভাবে, সেটা নিয়ে আমি আলোচনা করলাম। সো আমার কাছে মনে হয় যারা এই ভিডিওটা দেখেছেন বা এই লাইভটা দেখেছেন, তারা বেশ উপকৃত হয়েছেন এবং হবেন ইনশাল্লাহ পরবর্তী যারা দেখবেন। সো আমাদের পরবর্তী লাইভ হবে সোমবার,
Monday at 8 p.m. So hope you will enjoy join the live. এবং যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদেরকে বলবো প্লিজ আমাদের ভিডিওটাকে একটু শেয়ার করে দেবেন এবং লাইক করবেন অবশ্যই, এবং ইফ পসিবল কমেন্টও করবেন। এবং আমি এখানে যে ভোকাবুলারি গুলো শেয়ার করেছি সেই ভোকাবুলারি গুলো দিয়ে যদি আপনারা কিছু সেন্টেন্স মেক করে দেন তাহলে সেন্টেন্স মেক করে কমেন্ট করেন, আমরা ওটা কারেক্ট না হলে কারেক্ট করে দিব বা ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। এবং আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে যদি আপনারা দেখেন যে আপনাদের কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে একটা লেসন দরকার, একটা ক্লাস বা একটা লাইভ ক্লাস দরকার, দেন জাস্ট লেট মি নো, আমি ওটার উপর একটা ক্লাস অ্যারেঞ্জ করব যাতে করে আপনারা টপিকটা সম্পর্কে একটা ভালো ধারণা পান। এবং আমি ফাইনালি আরেকটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে জয়েন আওয়ার ওয়ার্কশপ, ইটস টোটালি ফ্রি অফ কস্ট। এবং ওয়ার্কশপে জয়েন করার জন্য আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে আমাদের ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ফর্মটা পূরণ করে সাবমিট করে দিতে পারেন, এবং আমরা আপনাকে কল করব কবে, কখন ওয়ার্কশপটা হবে এবং কোন টপিকের উপর হবে। সো থ্যাংকস ফর ওয়াচিং মি, সি ইউ অ্যাগেন অন মানডে, টিল দেন আল্লাহ হাফেজ।